মাজা আজকে আমি এত সুন্দর করে মালিশ করে দেব যেন এক নিমিষে তোর মাজার ব্যথা আজকে আমি দূর করে দিচ্ছি। মাজার ব্যথা, মাজার ব্যথা না? তুই আমার মেয়ের জীবনটা চালাই তছনছ করে দিছিস। বাবা আকসারি তো বাবা, আমি ভুল করে বলেছি। বৌমা, বৌমা, হ্যাঁ কি হয়েছে বলেন? বৌমা, আমি না মাজার ব্যথার জন্যে আমি ঠিক মতো দাঁড়াবার পারি না। কয়টা টাকা দিলি আমি কয়টা ওষুধ নিয়ে আসতাম। এ তুই যে আমার সাথে নাটক করতেছিস, আমি কি তোর নাটক বুঝি না? হ্যাঁ, কারণ তুই ভালো করেই জানিস যে এখন সংসারে মাঠে প্রচুর কাজকর্ম, তোকে দিয়ে কাজ করাবো, সেই জন্য আগের থেকে বাহানা শুরু হয়ে গেছে মাজার ব্যথা না? না বৌমা, আমি তোমার সাথে কোনো বাহানা করতেছি না। বিশ্বাস করো বৌমা, প্রচণ্ড আকারের মাথায় ব্যথা হয়েছে। দেও না কয়টা টাকা, আমি ওষুধটা নিয়ে আসি। এই একদম চুপ করে থাক, বাহানা শুরু করছিস না? টাকা নেওয়ার বাহানা? এই টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয় সেটা কি তুই জানিস? তোর ছেলে ওই যে দূর প্রবাস থেকে এমনি এমনি টাকা পাঠাচ্ছে, পরিশ্রম ছাড়াই পাঠাচ্ছে। শোন, আগে পরিশ্রম কর, তারপর টাকার দিকে হাত বাড়াবি, তাছাড়া তোর খবর আছে। বৌমা, আমার বয়স হয়ে গেছে বুঝো না, আর এই বয়সে তো মাজার ব্যথাটাই বেশি হয়। এই তোর নাটক কি আমি কিছুই বুঝি না? শোন, তোকে আমি টাকা দিব, তবে একটা শর্তে। তুই যদি আমার শর্ত মানিস তবে তুই আমার থেকে টাকা পাবি আর ওষুধ আনতে পারবি, তাছাড়া তোকে আমি চারনা পয়সাও দেবো না। কি শর্ত বৌমা? শোন, মাঠে যে সিমের জমিতে জানালা দেওয়া হয়েছে সেই জানালাগুলো বাঁধা হয়নি, সেই জমিতে গিয়ে যদি প্রত্যেকটা জানালা বেঁধে আসিস তবেই তোকে আমি ওষুধ কেনার টাকা দিতে পারি। আর যদি না করিস আমার শর্ত মতো কাজ, তাহলে তোর সাথে যে কি হবে তুই নিজেও বুঝতে পারবি না। আচ্ছা বৌমা, আমি এখনই যাচ্ছি, যা বাইরে দিয়ে আসি। ঠিক আছে, যা। আখি, আখি, কে? মা, কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? না রে মা, আমি খুব একটা ভালো নেই, খুব বিপদে পড়ছি। বিপদ? মা কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আহা, ওই বিপদ সেই বিপদ না, আমার কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা মা? লাখ পাঁচেক হইলেই হয়ে যাবে। 5 লক্ষ টাকা? মা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত ইমার্জেন্সি 5 লক্ষ টাকা দিয়ে কি করবা? এই যে কিছুদিন আগে, 1 মাসও তো হয়নি, তুমি আমার থেকে 2 লক্ষ টাকা নিয়ে গেলা, তাহলে এখন এত টাকা দিয়ে কি করবা? আরে বিষয়টা হয়েছে কি, শোন, ওই 2 লক্ষ টাকা তো তোর ভাই নিছে, নেওয়ার পরে যে ব্যবসাটা শুরু করছে, 2 লক্ষ টাকায় নাকি ওই ব্যবসা কিছুই হবে না, মানে শুধু দাঁড় করানো। তারপরও তো বুঝিস যে আরও কিছু টাকা প্রয়োজন আছে। এখন বলতেছে কি আরও 5 লক্ষ টাকা হলে তবে নাকি ব্যবসাটা মজবুত হয়। এই জন্য বললো কি, মা তাড়াহুড়া করে তুমি একটু আখের কাছে যাও, গিয়ে দেখো, ওকে বলো 5 লাখ টাকা দিতে। আর তুই তো জানিস ব্যবসাটা দাঁড় হয়ে গেলে
টাকা তোকে সব ফেরত দিয়ে দেবো। ও এই কথা। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি সোহেলকে বলে দেখি সোহেল কি বলে। তবে আমার বিশ্বাস সোহেল না করবে না। আর সোহেল যদি নাও করে দেয় তাহলেও সমস্যা নেই, অ্যাকাউন্টে যে টাকা আছে আমি ওখান থেকে তুলে তোমাকে দেব। সে তো আমি খুব ভালো করেই জানি, জামাই বাবাজি আমার খুব ভালোবাসে। আমি যদি কিছু চাই ও না করতে পারবে না। আচ্ছা মা, তোমার একদম চিন্তা করতে হবে না, যা ব্যবস্থা করার আমি করে দিচ্ছি। হ্যাঁ আর শোনো, তুমি তো আসলা হুট করে, বাড়িতে তো বাজারঘাট কিছুই নেই। আমার শ্বশুর মাঠে কাজে গেছে, ওকে কাজে পাঠিয়েছি। উনি বাড়িতে আসলে ওনাকে দিয়ে বাজার করাবো। তুমি যা যা খেতে পছন্দ করো মা, সব কিছুই আনাবো। আচ্ছা ঠিক আছে। চলো ভেতরে চলো। বেলা তো অনেক হয়ে গেছে, খুব ক্ষুধা লেগে গেল। যাই এখন বাড়ির যায় বৌমার কাছ থেকে ঘরেতে খাবার চাই নিয়ে খাই। তাছাড়া আর পেটে খিদে থাকলে কাম কাজ ভালো লাগবে না। যাই বৌমার কাছ থেকে কিছু খাবারই চাই গে। বৌমা, বৌমা, ও বৌমা। কি হয়েছে এত চিল্লাপাল্লা কিসের? ওই যে মাঠে গেছিলাম, মাঠের কাজ তো শেষ, তা আমার ক্ষুধা লাগেছে, কোটা তুই খাইতে দাও না বৌমা। কিন্তু বাবা, বাড়িতে তো আপাতত ভাত তরকারি কিছুই নেই। যা খাবার ছিল আমি আমার কুকুরটাকে দিয়ে দিয়েছি। এখন তো আপনাকে আমি কোনো খাবার দিতে পারবো না। আমার তো খুব খিদে লাগেছে বৌমা। আপনি একটা কাজ করুন, ওই যে আমার মা আসছে, আপনাকে তো বলাই হয়নি, আমার মা আসছে, বাড়িতে তো কোনো বাজার সদাইও নাই। আপনি একটা কাজ করুন, আপনাকে আমি বাজার ব্যাগটা দেই আর টাকা দেই, আপনি গিয়ে বাজার করে এসে তারপরে গিয়ে খাইন। আমি রান্না বান্না করে তারপরে খাইতে দেবো না। তাহলে বাজার করে আসলে করে খাইতে দেবে না বৌমা? হ্যাঁ বললাম তো, আপনি এখানে দাঁড়ান, আমি বাজারে ব্যাগটা আর আমি লিস্ট করে রেখেছি ওইটা এনে দিচ্ছি, গিয়ে বাজার নিয়ে আসুন। আচ্ছা বৌমা। এই যে বাজারের ব্যাগ, বাজারের ব্যাগের ভিতরেই লিস্টটা রাখা আছে। আর এই যে 1000 টাকা ধরুন। আপনি, আমার মা তো গরু মাংস খায় না, আমার মায়ের অ্যালার্জি আছে। আপনি হচ্ছে একটা লেয়ার আনবেন, আর হচ্ছে ছোট মাছ পাইলে ছোট মাছ নিয়ে আসবেন, আর হচ্ছে কিছু কাঁচা সবজি আনবেন, আর 1 কেজি তেল আনবেন, তাই হয়ে যাবে। তাহলে আমি এখন যাই বৌমা। ঠিক আছে, কোথাও কিন্তু দেরি করবেন না। আপনি বাজার করে আনলে রান্না বান্না করার পর আমার মাকে খেতে দিতে পারবো, তাছাড়া তো মাকে খাইতে দিতে পারছি না, সে কখন আসছে, তাড়াতাড়ি যান। আচ্ছা বৌমা। যাক, আজকে লেয়ার মুরগি কিনেছি, বৌমার মা আছে, আজকে ভালো ভালো রান্না করবি, আজকে আমি পেটটা ভরে খাবো, পেট ভরে শান্তি করে খাবো আজকে আমি। যাই, তাড়াতাড়ি যাই, যত তাড়াতাড়ি যাব। বৌমা, বৌমা, এই সামান্য বাজার করে আনতে কি এত সময় লাগে? বৌমা হাঁটে গেছি, হাঁটে আইছি তো। এখানে কয় টাকার বাজার এখানে বলুন? ওই মুরগি লেছে 400 টাকা, আর মাছ লেছে 200 টাকা, এই 600 টাকা। হুম, আর আপনার তেল লেছে হচ্ছে গা বৌমা ওই কত জানি 200 টাকা। হুম, 800 টাকা। আর ওই কাঁচা মরিচ দিয়ে আর তরকারি দিয়ে ওই কুমড়ের ফালি টুক দিয়ে এই দিয়ে নেছে 100 টাকা। ও তাহলে 900 টাকা। আর 100 টাকা কই? 100 টাকা দিন। আর 100 টাকা
হ্যাঁ, আপনাকে আমি 1000 টাকা দিয়েছি। 900 টাকার যেহেতু বাজার করছেন, তাহলে তো 100 টাকা বাঁচে। ওই 100 টাকা দিন। বৌমা, আমি ওই 100 টাকার না ওই ওষুধ কিনেছি। ওই ওই, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার টাকা মেরে দিয়ে তুই ওষুধ কিনে এনেছিস? বৌমা, আমি মাজার ব্যথা নিয়ে না লড়ে পারতেছি না, এই জন্যই সকালবেলা তোমার কাছে চাইছিলাম, তুমি তখন দিলে না, তো মনে করলাম বাঁচেছে যখন আমি ওষুধটা কিনে নিই। এই যে ওষুধ কিনেছেন না, এই ওষুধ আপনি ভালো করে খাও। এই যে ওষুধ, চলে গেল তরকারি। কি হয়েছে? তোর অনেক মাজা ব্যথা না, আর তোর অনেক অসুখ। আমি তোকে কোনো কাজের হুকুম করলেই তোর অসুখ বাড়ে। ঠিক আছে, তোর কোথায় কোথায় অসুখ? এই মাজাতে না? তোর এই মাজা আজকে আমি এত সুন্দর করে মালিশ করে দেব যেন এক নিমিষে তোর মাজার ব্যথা আজকে আমি দূর করে দিচ্ছি। মাজার ব্যথা, মাজার ব্যথা না? তুমি আমার মেয়ের জীবনটা চালাই তছনছ করে দিছিস। তোর কাছে কি বৌমা, আমি ছেড়ে দেবো বাবা, আমি ভুল করে ফেলেছি, আর ওষুধ করতে গেলে বাবা আর নেবো না। কেন নিবি না? হ্যাঁ, তোর না অনেক মাজায় ব্যথা, তোর না ওষুধ লাগবে, যার জন্য তুই আমার 100 টাকা মেরে দিয়েছিস। নে, নে, এখন ওষুধ দিচ্ছি, ওষুধ নিবি না কেন? নে। শোন, তোর যদি আজকের এই মারগুলা যদি মনে থেকে থাকে না, তাহলে আর জীবনে আমার হুকুম ছাড়া আমার টাকা ধরা একদম বন্ধ করে দিবি। আরেকটা কথা, এখন উঠবি, উঠে বাড়ির যে সমস্ত কাজ কামগুলো পড়ে আছে সেই কাজগুলো করবি। আর যদি না করিস, এখন তো কি উত্তম মাধ্যম দিলাম, পরবর্তী সময় এর থেকেও বেশি পাবি, মনে রাখিস। মা, চলো। শোন, মুরগিটা কিন্তু খুব মজা করে রান্না করবি। তুমি রান্না করবা মা। আচ্ছা, ঠিক। বাবা, বাবা, আখি, আখি, সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি অনেক ভালো আছি। এই, তুমি তো আমাকে কিছু বললা না যে তুমি বাড়িতে আসবা, হুটহাট করে তুমি চলে আসলা। তোমাকে সারপ্রাইজ দিলাম। কি অনেক বড় সারপ্রাইজ হলো না? হ্যাঁ, অনেক বড় সারপ্রাইজ পেয়েছি। কিন্তু তুমি শুকায় গেছো কেন? তুমি কিন্তু অনেক কালো হয়ে গেছো। শুকাবো না, আমার মনটা তো পড়ে থাকে সে তোমার কাছে। তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে বলো? বুঝতে পারছি, কিন্তু এখন এরকম ভাবে থাকলে তো হবে না। এখন আমি চলে আসছি, এখন সুন্দর করে সেজে গুজে তারপরে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার আর কোনো চিন্তা নেই। এখন আমার ভালোবাসার মানুষ আমার কাছে চলে আসছে, তাহলে তো আমার আর কোনো চিন্তাও নেই, তাই না? আচ্ছা, বাবা কোথায়? বাবা বাড়িতেই তো। বাবা, বাবা, ভালো আছিস বাপ? হ্যাঁ, কতদিন আমার সোনাটাকে দেখি না, আমি কতদিন দেখি না তোমাকে। বাবা, তুমিও তো অনেক শুকায় গেছো, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই না? না বাবা, আমি খাওয়া দাওয়া করি, সে বয়স হয়ে গেছে তো, সেই জন্য শরীরে আর লাগে না। বাবা, তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়াই করতে, তাহলে তোমার শরীরের অবস্থা এরকম হইতো না। আর বাবা, তুমি এগুলো কি পরে আসো? তোমার ছেলে থাকে প্রবাসে, একজন প্রবাসীর বাবা যদি এরকম পোশাক পরে থাকে, তাহলে মানুষ কি বলবে যে সোহেল প্রবাসের থেকে লক্ষ লক্ষ টাকা শুধু ইনকামই করে।
কিন্তু শৈলের বাবাকে একটা ভালো ড্রেস কিনে দিতে পারে না। বাবা তুমি এগুলো পড়ছো কেন? না রে বাবা, আমার ওই পাতলা কাপড় চোপড় ভালো লাগে। তাছাড়া গরমে আমি থাকতে পারি না, বয়স হয়ে গেছে না। আমি এই কাপড়ে না খুব আরাম পাই, এই জন্যে এই কাপড় পরে থাকি। বাবা এখন যে কাপড় বের হয়েছে, নতুন নতুন কাপড় পরলে তাও অনেক আরাম লাগে। আখি, বাবাকে কি তুমি সুতার কোনো কিছু কিনে দিতে পারো নাই? আমি তো জানতাম তুমি এই প্রশ্নটা আমাকেই করবা। তুমি কি জানো আমি বাবাকে কত করে বলি যে বাবা এসব ছেঁড়া জামা কাপড় পরবেন না, লোকে দেখলে খারাপ বলবে, কারণ আপনার ছেলে তো প্রবাসে থাকে। কিন্তু তোমার বাবা তো নাসরবান্দা, আমার কি কোনো কথা শোনে? আমি বললে আমাকে ভুলভাল বুঝে বসায় রাখে, সেজন্য আমি আর কিছু বলি না। এখন তুমি তো দেশে চলে আসছো, এখন তোমার বাবাকে তুমিই বোঝাও। আমি সব বুঝতে পারছি বাবা। এখন তোমার ছেলে চলে আসছে, এখন আর এরকম পোশাক চলবে না, এখন ভালো ভালো পোশাক পরে চলতে হবে। কি মনে থাকবে? আচ্ছা বাবা। কি এখানেই দাঁড় করে রাখবে নাকি ভিতরে নিয়ে যাবে? চলো ভেতরে চলো। বাবা চলো। আখি, আখি, এ কি হয়েছে বলো? কইছিল এতক্ষণ? কই আর থাকবো, কাজ করতেছিলাম। যাই হোক, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাচ্ছ? কিসের জন্য বাজারে যাচ্ছ? আরে আমি এতদিন পরে প্রবাস থেকে আসছি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করব না, সবার সঙ্গে দেখা করব, একটু আড্ডা দিব। আচ্ছা, তুমি প্রবাস থেকে এসে আমাকে কি বিন্দু পরিমাণ সময় দিয়েছো? তুমি আগেই চলে যাচ্ছ বন্ধু বান্ধবকে সময় দিতে। আরে তোমাকে তো অবশ্যই সময় দিব। তুমি বুঝতে পারো নাই, যাদের সঙ্গে এই ছোট থেকে বড় হয়েছি, একসঙ্গে লেখাপড়া করছি, একসঙ্গে খেলাধুলা করছি, তাদের সঙ্গে দেখা না করলে হয়? তুমি বলো। আচ্ছা হয়েছে, আমি বুঝতে পারছি। তোমাকে আমি হাজার বারণ করলেও তুমি এখন উসিলা দিয়ে চলে যাবা। আচ্ছা, কখন ফিরবা? যেহেতু সবার সঙ্গে দেখা করব, একটু আড্ডা দেবো, আসতে তো অবশ্যই একটু সময় লাগবে, রাতও হতে পারে। বলো কি, রাত হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, একটা দিকে তো সমস্যা নেই, যাও। আচ্ছা যাই হোক, বাজার থেকে আসার সময় তোমার জন্য কি কিছু আনতে হবে? আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা, আর অন্য কিছু লাগবে নাকি? যা দুষ্টু। আর বলছি, এই যে ধর কোদাল। তুই কি ভেবেছিস তোর ছেলে প্রবাস থেকে দেশে চলে আসছে তাই জন্য তোকে আমি কাজকর্ম বাদ দিয়ে সুকেছে সাজিয়ে রাখবো? তা কখনোই না। তুই এক্ষুনি এক কোদাল নিয়ে ওই সিম ক্ষেতের পাশের জমিতে আল কাটবি। আল কাটার পরে তারপরে বাড়িতে আসবি। তোর বসে থেকে খাওয়া চলবে না, যা এক্ষুনি কোদাল নিয়ে যা। বৌমা, আমি ওই আল কাটা এত কষ্টের কাম কি করে পারবো না? এই, তুই পারবি কি পারবি না তা তো আমি দেখবো না, তোকে আমি যে হুকুম দিয়েছি তা পালন করবি। ধর ধর, যা এক্ষুনি যা, এ তাড়াতাড়ি যা। কিরে, তোকে না আমি মাঠে পাঠালাম, তোকে যে বললাম ওই জমির আলগুলা কাটতে, তুই কোদাল নিয়ে বাড়িতে চলে আসলি কেন? আমি আর কাজ কাম করে পারবো না রে বৌমা। কি বললি? তুই কাজ কাম করবি না মানে? কি বলিস তুই? কাজ করবে না কি করবে? সেটাই তো বুঝতেছি না মা। এই তোর শ্বশুরকে একটা বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, বউ নিয়ে সারাক্ষণ ঘরের ভিতর বসে থাকবি, কাজ করে খাবি না, ফুর্তি করে খাইতে ইচ্ছা হচ্ছে তাই না? আমি আর কোনো কাজই করে পারবো না বৌমা। এই, তোকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি রে, এত যে অত্যাচার করি, নির্যাতন করি, সব কি ভুলে গেছিস নাকি আবার উত্তম মাধ্যম খাওয়ার জন্য নতুন বাহানা করতেছিস? কি আর কয়টা দেব? তুমি যতই আমার নির্যাতন করো বৌমা, আমি আর কাজ করব না। বোঝা গেছে, তোর শ্বশুর খাবি সাইডটা দিয়ে না, আচ্ছা মতো সাইডটা দে, পেট ভরে খেলেই মাঠে চলে যাবে, দে সাইডটা লাগাই। মা, ওকে অনেক মারছি, কিন্তু না, ও তো নাসর বান্দা, ও তো আমার কথা শুনছে না।
আমি এইবার ভাবতেছি যে এবার ওকে বাড়ি থেকে বের করে দেব। যা, বের হয়ে যা। কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? সোহেল, তুমি না বাজারে গেলা, বললা যে আসতে আসতে রাত হবে। হ্যাঁ, আমি বাজারে গেলাম, আমার আসতে অনেক রাত হবে, আর এর মধ্যেই তোমার যেগুলো কাজ আছে সেগুলো তুমি হাসিল করে নিবে, তাই না? তুমি কি ভাবছো তুমি আমার বাবাকে অত্যাচার নির্যাতন করবে আর আমি কিছুই জানবো না, কিছুই জানতেও পারবো না? আমি সব কিছু জানি। জানো মানে? তুমি কি জানো? আমি কি জানি, কিভাবে জানি সেটা তুমি জানতে চাও, তাই না? হ্যাঁ। তাহলে শোনো। তুমি আমাকে দেখে চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? আর তুমি কুদাল কাঁধে করে কোথায় যাচ্ছ? না রে বাবা, এমনি। এমনি মানে? বাবা, সত্য করে একটা কথা বলো তো, তুমি তোমার যে শরীরের অবস্থা, এই শরীরের অবস্থায় কুদাল কাঁধে করে তুমি কোথায় যাচ্ছিলে? কথা বলছো না কেন? বাবা রে, তুই আমার সওয়াল, তুই একটা কথা জিজ্ঞেস করলে তো আমি তোর কাছে মিথ্যে কথা কবে পাই না বাপ। বৌমা আমার মাঠে পাঠালেও ওই জমির আইল কাটার জন্যে। হ্যাঁ, আমার দিয়ে না সবসময় বৌমা কাম করায়, আর আমার ঠিক মতো খাবার দেয় না। বাবা, তুমি এটা কি বলছো? তোমার বৌমা তোমাকে দিয়ে কাজ করায়, তোমার শরীরের এই অবস্থা, তোমাকে মাঠে পাঠাচ্ছে ধান ক্ষেতের আল কাটার জন্য। বাবা, তুমি আরো কি বলছো? তোমাকে ঠিকমতো খাইতে দেয় না, তোমাকে নির্যাতন করে। কই, আমাকে তো তুমি একবারও এই কথাগুলো বলোনি। এমনকি আমি প্রবাস থেকে আসার পরেও তো যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার শরীরে এরকম পোশাক কেন, তুমি বললা গরমে নাকি তুমি ভালো পোশাক পরতে পারো না, তুমি ছেঁড়া পোশাক পরো, নর্মাল পোশাক পরো। আমি সেটাই বিশ্বাস করছি। আর এখন তুমি কি বলছো? আমার বউ তোমাকে দিনের পর দিন নির্যাতন করে, অত্যাচার করে, ঠিকমতো খাইতে পর্যন্ত দেয় না। সামান্য আমি একটু বাড়িতে নাই, এর মধ্যে তোমাকে কাজে পাঠাইছে। তার মানে আমি যখন বাড়িতে থাকি না, তাহলে তো তোমাকে অনেক নির্যাতন, অনেক অত্যাচার করে, তাই না বাবা? বাবা রে, শুধু কি তাই, বৌমা আমার পর তো নির্যাতন করেই। আর তোর শাশুড়ি আসার পর তোর শাশুড়িও আমার সাথে নির্যাতন করে আমার উপর। তোর শাশুড়ি আমার গায়ে হাত উঠায়। আমি কি করবো গো? আমি অসহায় মানুষ রে বাবা। আর তোর কাছে আমি কয়ে সাহস পাইনি সেদিন। আবার তুই বিদেশ চলে গেলি, ওরা যদি আমাকে আবার মারধর করে, আমি এই বয়সে অত মার খালে আমি মরে যাবো বাবা। এই জন্য আমি ভয়ে কিছু কই নেই। বাবা, তুই কি জানিস তোর বউ বাড়ির সব কাম আমার দিয়ে করায়, এমনকি মাঠের কাজগুলো আমার দিয়ে করায়। সারাদিনে আমাকে একটু বসবেও দেয় না, দমও নেবে দেয় না। এর উপর আছে পেটের খিদের জ্বালা। আমি যে বাঁচে আছি, তুই যে আসে বাপের বাঁচা মুখটা দেখেছিস বাবা, এইটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বাবা, আমি সব বুঝতে পারছি। তুমি এতদিন অনেক নির্যাতন, অনেক অত্যাচার সহ্য করছো। আর নয়, এবার প্রতিশোধ নেওয়ার পালা। তুমি এই মুহূর্তে বাড়িতে যাবে, যে বলবে তোমার শরীরটা খারাপ, তুমি মাঠে কাজ করতে পারো না, তারপরে আমি দেখতে চাই তোমার বৌমা আর আমার শাশুড়ি তোমাকে কিভাবে নির্যাতন করে, কিভাবে অত্যাচার করে, আমি হাতে নাতে ধরতে চাই। আর যখন ওরা আমার সামনে ধরা পড়ে যাবে, আমি ওদের উচিত শিক্ষা দেব। বাবা, এখন তুমি বাড়িতে যাও, আর আমি তোমাকে যেটা বললাম সেটাই তুমি করবে। আর তোমার পিছনে তো আমি আছি, যাও। ওরা আমার বাবাকে অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার করছে, এবার প্রতিশোধ নেওয়ার পালা। আজকে আমি ওদেরকে হাতে নাতে ধরবই। কি এবার কি বলবা? আর কত নাটক করবা? নাটক করতে করতে পাক্কা অভিনেতা হয়ে গেছো। তুমিও যেরকম অভিনেতা,
তোমার মাও তো পাক্কা অভিনেতা। তোমরা এত সুন্দর অভিনয় করতে পারো, যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু আমি নয়, সারা বাংলাদেশের লোক যদি দেখতো, সারা পৃথিবীর লোক যদি দেখতো, তাহলে তো তুমি অ্যাওয়ার্ড পাতে। সারা বিশ্বব্যাপী যদি অ্যাওয়ার্ড দেওয়া হতো, তাদের মধ্যে তোমরা দুইজনেই অ্যাওয়ার্ড পেতে, কারণ তোমরা হচ্ছে পাক্কা অভিনেতা। এত সুন্দর অভিনয় করলে আমার সঙ্গে। আমি যখন প্রবাস থেকে তোমাকে ফোন দিতাম, আমার বাবা কেমন আছে, তখন তুমি বলতে আমার বাবা অনেক ভালো আছে, আমার বাবা সুস্থ আছে, আমার বাবার মতো সুখী মানুষ এই তো মহল্লাতে একটাও নাই। আমি তখনও তোমাকে বিশ্বাস করতাম। আমি যখন প্রবাস থেকে আসলাম, এসে আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার গায়ে এমন সিরাপ পোশাক কেন? বাবা তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করনি। আমার বাবা আমাকে বলল সে নাকি নতুন পোশাক পরতে পারে না। আর তুমি আমার সঙ্গে এত সুন্দর অভিনয় করলে, জানো তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো আমার বাবা সত্য কথা বলতেছে, আমার বাবা নতুন পোশাক পরতে পারে না। কিন্তু আমি বুঝতে পারিনি তুমি দিনের পর দিন আমার বাবাকে অত্যাচার করছো, নির্যাতন করছো, ঠিক মতো খাইতে দাওনি। এই সংসারের সমস্ত কাজ আমার বাবাকে দিয়ে করাইছো। শুধু সংসারের কাজ না, সংসারের কাজ শেষে আবার মাঠের কাজ করাইছো। একজন মানুষ এতগুলো কাজ কেমন করে করবে বলো? সারাদিন কাজ শেষ করে যখন তোমার কাছে খাইতে গেছে, তখন তুমি কি করছো? নির্যাতন করছো, অত্যাচার করছো। তোমার মা এই বাড়িতে আসে, ভালো ভালো খাবার পায়, আর আমার বাবা সারাদিন পরিশ্রম করার পরেও এক ফুটো খাবার পায় না। কিন্তু কেন? একজন প্রবাসীর বাবা এতটা অসহায় কেন থাকবে? কেন একজন প্রবাসীর বাবাকে সংসারে সমস্ত কাজ করতে হবে, আর দিন শেষে এক মুঠো খাবার পাবে না? আর আমার বাড়ি ঘরের কি অবস্থা, আমি যে অবস্থায় আমার বাড়ি ঘর রেখে গেছি সেই অবস্থায় আছে। আমি মাসে তোকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, সেই টাকা তুই কি করছিস? তোর মাকে দিছিস। তোর ভাই বড় বিজনেসম্যান হয়ে গেছে, তোর ভাই এই টাকা দিয়ে ব্যবসা করতেছে। আর আমি তো প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, সেই টাকাগুলো তুই আর তোর মা আত্মসাৎ করছিস। তোর বাবার বাড়ি ভালো বাড়ি তৈরি করছিস, তোর ভাই ভালো ব্যবসা করে, তোর মা ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো খাবার খায়, আর আমার বাবাকে তুই এবারে চাকর বানিয়ে রাখছিস। আমি তোকে ক্ষমা করবো না, আমি তোকে কঠিনতম শাস্তি দিব। আর তোর একটাই শাস্তি, আমি প্রবাস থেকে যতগুলো টাকা পাঠাইছি তুই সেই টাকা তোর মায়ের কাছে দিছিস। সেই সমস্ত টাকা নিয়ে এই বাড়িতে আসবি, তাহলেই আমি তোকে এই সংসারে রাখবো। আর যদি একটা টাকাও তুই তোর মায়ের বাড়িতে ফেলে আসিস, তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। বুঝতে পারছিস আমার কথা? সোহেল, তুমি এসব কি বলছো? টাকা কিভাবে তোমাকে এনে দেব? টাকা তো আমার ভাইকে যা দিয়েছি ও সব কিছু খরচ করে ফেলছে। এখন তো আমার কাছে আর মায়ের কাছে কোনো টাকা নেই। তবে সোহেল, আমি তোমাকে একটা কথা বলছি, আমি তোমাকে হয়তো টাকা দিতে পারবো না, কিন্তু তোমার বাবার সাথে যে অন্যায়টা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আর কোনোদিনও এমন করব না। ও মা, বলো না। ও জামাই শোনো, এই টিহার জন্য যদি আমি আমার সাওয়ালের কাছে যাই, আমার সাওয়াল ধরে মারবে নি, আমারই পটাই না। তোদের কোনো ক্ষমা নেই। আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি, আর সেই টাকা তোর ভাই আত্মসাৎ করবে, সেই টাকা দিয়ে সে আরামায়েশে থাকবে, সেটা তো হতে পারে না। তুই আমার বাবাকে অত্যাচার করছিস, নির্যাতন করছিস, তারপরেও যে আমি তোকে রাখতে চাইছি, এটাই তোদের ভাগ্য। আমার টাকা যদি এই বাড়িতে না আনতে পারিস, এ বাড়িতে আর আসবি না। যা, এই মুহূর্তে তোর ভাইয়ের বাড়ি যাবি, টাকা নিয়ে তারপর এই বাড়িতে আসবি। বাবা চলো। সোহেল বাবা, আপনার ছেলেকে একটু বোঝেন না। মা, এখন কি করবো? এই বাড়ি তো যেতে পারবো না, ও আমার এই বাড়ি তো যেতে পারবো না। এই টেকার জন্য সামনে গেলেই তো